আসসালামু আলাইকুম। বাংলা আমাদের মাতৃভাষা। তাই বাংলা ভাষার গুরুত্ব সর্বাধিক। আমরা যেকোনো পরীক্ষায় বসি না কেন, দেখা যায় যে সবার আগে বাংলা প্রশ্নগুলো আগে আসে। সেটা হোক এসএসসি, জিএসসি, এসএসসি কিংবা ব্যাংক, বিসিএস যেকোনো পরীক্ষা। বাংলার জন্য একটা নির্দিষ্ট মার্কস অবশ্যই থাকে। তারই ধারাবাহিকতায় বাংলা ভাষার প্রয়োজনীয়তার বা বাংলা ব্যাকরণের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে নতুন একটি সিরিজ আমরা শুরু করতে যাচ্ছি। আশা করছি সিরিজটি আপনাদের ভালো লাগবে অবশ্যই। তো প্রথমেই আমরা প্রথম পরিচ্ছেদ ভাষা, এই অধ্যায়টা আমরা খুব ভালোভাবে পড়ব এবং আপনাদের কাজ থাকবে দুইটা। এই যে বই, এই বইটা সংগ্রহ করবেন। দ্বিতীয়ত একটা নোট খাতা আপনারা একটা ম্যানেজ করবেন যেভাবে হোক। তো নোট করার ক্ষেত্রে আমি যেটা করি, একটা ডায়েরি ব্যবহার করি। এই ডায়েরির মধ্যে আমি যাবতীয় নোটগুলো করে ফেলি। এতে সুবিধাটা কি? সুবিধা হলো যে আপনি যখন নোট করবেন তখন আপনার এত বিষয় বিস্তারিত পড়তে হচ্ছে না। আপনাদের শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোই পড়লে হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার সময়গুলো সময় সাশ্রয় হচ্ছে, বারবার রিভিশন দেওয়া সহজ হচ্ছে এবং এরকম হাজার রকমের সুবিধা আপনার রয়েছে। সেই জন্যই আমরা কি করব? নোট করব। নোট করাটা একেবারেই ম্যান্ডেটরি। সেজন্য আপনারা সবাই নোট করবেন আশা করছি। তাহলে আমরা শুরু করছি আজকের এই পর্ব। তো প্রথমে আছে ভাষার সংজ্ঞা। মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি কণ্ঠধ্বনি হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। তাহলে এখানে প্রশ্ন হলো ইঙ্গিত। ইঙ্গিত করে থাকে আমরা এই হাত, পা, চোখ যে কোনো কিছু দ্বারাই কিন্তু ইঙ্গিত করা যায়। কিন্তু এইগুলোর দ্বারা কিন্তু ভাষা বা শব্দ বা ধ্বনি কিন্তু উচ্চারিত হয় না। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ইঙ্গিত কিন্তু বলা আছে। তারপরে কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্ম ভাবও প্রকাশ করতে সমর্থ হয়। এখন কণ্ঠধ্বনি বলতে মুখগহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়। তাহলে কণ্ঠধ্বনি বলতে আমরা কি বুঝি? মুখগহ্বর, কণ্ঠ, নাক, শুধু এইগুলো না, আরো আছে কিছু উপাদান, আমরা ধীরে ধীরে সেগুলো শিখব। তো এইখানে এই বিষয়টা খুবই ভালো করে আপনাদের নোট করে রাখতে হবে। ভাষার মূল উপাদান, এটা খাতায় লিখে ফেলেন, এখনই খাতায় লিখে ফেলেন যে ভাষার মূল উপাদানটা কি। এটা হবে ধ্বনি। তো এটার সাথে আমরা আরেকটা জিনিস শিখে ফেলবো, যদি বলে ভাষার উপকরণ, মূল উপকরণটা কি, তাহলে সেক্ষেত্রে হবে বাক্য। দুইটা পাশাপাশি লিখে ফেলেন যাতে কনফিউশনটা এড়াতে পারেন। যখনই উপাদান বলবে তখন হবে ধ্বনি, এবং যখনই উপকরণ হবে সেটা হয়ে যাবে বাক্য। ঠিক আছে? এই ধ্বনির সাহায্যে ভাষা সৃষ্টি হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, এটা নোট করে রাখবেন, ধ্বনির সাহায্যে ভাষা সৃষ্টি হয়। তাহলে কিসের সাহায্যে ভাষা সৃষ্টি হয়? ধ্বনির সাহায্যে। আচ্ছা, আপনারা নোট করবেন কিভাবে? এই প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই, করবেন এভাবে যে ভাষার সৃষ্টি হয়। আপনারা 1 নাম্বার দিতে পারেন যে ভাষার সৃষ্টি হয় কিসের সাহায্যে? ধ্বনি। শুধু এটুকু লেখা যাবে, ভাষার সৃষ্টি হয় ধ্বনি। তারপরে 2 নাম্বার লিখবেন এই যে ভাষার মূল উপকরণ বাক্য, সেম ভাবে লিখবেন। তারপরে ভাষার মূল উপাদান, সেটা হলো ধ্বনি।
3 নাম্বার দিয়ে এরকম করে বাকি সবগুলো আপনি এইভাবে নোট করবেন। তারপরে আমরা আসি, তাহলে আমরা কি শিখলাম এখানে? ভাষার মূল উপাদান ধ্বনি এবং ধ্বনির সাহায্যে মূলত ভাষার সৃষ্টি হয়, এই দুইটা জিনিস শিখলাম। এখন ধ্বনি সৃষ্টি হয় কিসের দ্বারা? তাহলে এটা মনে রাখতে হবে বাকযন্ত্রের দ্বারা। এই প্রশ্নটা লিখে ফেলবেন যে ভাষার সৃষ্টি হয় কিসের দ্বারা? বাকযন্ত্রের দ্বারা। এখন বাকযন্ত্রগুলো কি কি হতে পারে? হতে পারে গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি। এই সবগুলাই মনে রাখবেন, কয়েকবার পড়লে এটা কিন্তু মনে থাকবে। এখন এই জায়গায় অনেক প্রশ্নই অনেকভাবে থাকতে পারে, তবে এই প্রশ্নটা আমি অনেক জায়গায় দেখেছি যে বাকযন্ত্র নয় কোনটি। তাহলে আমরা এইখান থেকে এই তিনটা কিন্তু মনে রাখতে পারি যে হাত, পা, চোখ এবং কান। কানটা একটু ভালো করে মাথায় রাখবেন যে কানও কিন্তু বাকযন্ত্র না। ঠিক আছে? তাহলে গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি কে আমরা বলি একসাথে বাকযন্ত্র। সবগুলোকে একসাথে আমরা কি বলি? বাকযন্ত্র। আর এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় কিন্তু ধ্বনি, ভাষা না কিন্তু। মোস্ট ইম্পর্টেন্ট, ভাষা কিন্তু না, উচ্চারিত হয় ধ্বনি। আর অর্থবোধক যে সকল ধ্বনি উচ্চারিত হয় তাদেরকে আমরা একত্রে বলবো ভাষা। অর্থবোধক ধ্বনির সাহায্যে যদি মনের ভাব সম্পূর্ণভাবে যদি প্রকাশ করতে পারে তাহলে আমরা তাকে কি বলবো? ভাষা বলবো। ভাষার সংজ্ঞাটা কি হবে? বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে বলে ভাষা। তারপরে সকল মানুষের ভাষায় কি দ্বারা সৃষ্ট হয়? বাকযন্ত্রের দ্বারা। তবু একই ধ্বনি বা ধ্বনি সমষ্টি অর্থ বিভিন্ন মানব গোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এ কারণে বিভিন্ন মানব গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়েছে। তাহলে এই যে ভাষা আলাদা বা আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়েছে, কারণ এই জন্যই যে বাকযন্ত্র দ্বারা সৃষ্টি হলেও একই ধ্বনি বা একই ধ্বনির সমষ্টির কিন্তু উচ্চারিত হয় না। অর্থাৎ একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বা আমরা যদি জাতি বলি, তাদের ধ্বনির সমষ্টি উচ্চারিত হয় এক এক রকম। সেজন্য ভাষাও একই রকম ভাবে উৎপত্তি হয়েছে, বা বিভিন্ন দেশের ভাষা হলো বিভিন্ন রকম। তারপরে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। তাহলে এটা আমরা মনে রাখতে পারি যে কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। এখন তারপর দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য এবং পরিবর্তন করে। এটা খুবই ইম্পর্টেন্ট। দেশ, কাল এবং পরিবেশ ভেদে ভাষার কি হয়? ভাষার পার্থক্য হয় এবং পরিবর্তন ঘটে। অর্থাৎ এক এক দেশের ভাষা একই রকম, আবার একই সময় অর্থাৎ 500 বছর আগে যে ভাষাটা ছিল এখন যে বর্তমান ভাষা, এটার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। আবার পরিবেশ ভেদেও, পরিবেশ ভেদে বলতে বলতে আমরা বুঝি যে অঞ্চল ভেদে। যেমন আমাদের যদি টাঙ্গাইলের কথা যদি বিবেচনা করি, টাঙ্গাইলে একরকম ভাষা এবং নোয়াখালী এক রকমের ভাষা, ঢাকা আবার আরেক রকমের ভাষা। তাহলে কিন্তু আহ মানে ভাষার কিন্তু একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে স্থানকাল পাত্র ভেদে বা পরিবেশ ভেদে আমাদের ভাষার পার্থক্য ও পরিবর্তন গড়ে থাকে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করছে। যে সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবে প্রতীক মাত্র। সেই জন্য আমরা বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ভাষা দেখতে পাই। কিন্তু এটা আমরা কিন্তু উপরের প্যারাটায় কিন্তু আমি শিখে ফেলেছি যে কিসের জন্য আসলে মূলত বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার সৃষ্টি হয়। এখন এটা আর এখানে কিছু পড়ার নাই, আমরা এখানে দেখব যে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। এখন ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে অর্থাৎ জনসংখ্যার দিক দিয়ে আমরা বলতে পারি বাংলা হলো পৃথিবীর চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। চতুর্থ বৃহৎ মাতৃভাষা। এখানে একটা কথা যে এই জিনিসটা কিন্তু আমাদের পরিবর্তনশীল। এই জিনিসটা কিন্তু আমাদের পরিবর্তনশীল যে পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা কিন্তু বাংলা, ঠিক আছে। কিন্তু বিভিন্ন সময় আমাদের যে আমরা ইন্ডেক্স বা আমরা সূচকের মাধ্যমে ভাষার যে একটা
তালিকা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা পার্থক্যের সৃষ্টি হয়, বা এটা কিন্তু মানে নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়ে থাকে। সেই জন্য আমরা এখানে চতুর্থ শিখে রাখবো, এবং তারপরেও যেটা আপডেট হবে সেটাও আমরা শিখবো ধীরে ধীরে। ঠিক আছে, তবে এখানে আমরা চতুর্থটা এখানে শিখে রাখবো। এখন বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা, সেটা আমরা জানি। এছাড়াও পশ্চিমবঙ্গ আছে, তারপর আছে ত্রিপুরা, বিহার, উড়িষ্যা এবং আসাম। এই অঞ্চলের মানুষের ভাষাও কিন্তু বাংলা। তারপরে যুক্তরাজ্য সহ অনেক দেশে বাংলা ভাষী জনসংখ্যা রয়েছে। এখন এখানে 30 কোটি লোকের মাতৃভাষা হলো বাংলা, এটা আমরা নোট করে রাখবো। পরবর্তীতে আমরা দ্বিতীয় পেজে আসি, বাংলা ভাষারীতি, কথ্য, চলিত ও সাধুরীতি। আমরা জানি যে জনগণ তিনি তাদের নিজ নিজ ভাষায় কথা বলে, এটাকে বলা হয় আঞ্চলিক কথ্য ভাষা। অর্থাৎ বিভিন্ন অঞ্চলে জনগণ তাদের যে নিজ নিজ ভাষায় কথা বলে, সেটাকে আমরা বলি আঞ্চলিক কথ্য। তো এটার চেয়েও গুরুত্বপূর্ণ হলো উপভাষা। আঞ্চলিক কথ্যের চেয়েও গুরুত্বপূর্ণ কি উপভাষা, অর্থাৎ উপভাষাটাই আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই যে নোয়াখালী বা ঢাকা, এই যে দুটো অঞ্চল, এই দুটো অঞ্চলের মধ্যে যে ভাষার পার্থক্য রয়েছে, এটাকে আমরা বলি উপভাষা। এখন পৃথিবীর সব ভাষারই কি আছে, উপভাষা রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আর আমাদের কিছু করার নেই, আমরা এখন নিচে আসবো। আচ্ছা, আমরা যদি এখানে দেখি যে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি মৌখিক বা এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আমরা একেবারে সংক্ষেপে আমরা যদি যাই তাহলে দেখতে পাই যে ভাষা দুইটা রীতি, একটা হলো প্রধানত দুইটা রীতি, একটা হলো লৈখিক, একটা হলো মৌখিক। এখন লৈখিকের দুইটা রীতি আছে এবং মৌখিকেরও দুইটা রীতি আছে। লৈখিকের রীতি কি? সাধু। এটা হলো সর্বজন স্বীকৃত লেখ্যরূপ। এটা ভালো করে মাথায় রাখতে হবে যে সর্বজন স্বীকৃত লৈখিক রূপ কোনটি? সাধু। আবার সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপ হলো চলিত। আর উপভাষা তো আছে। তাহলে লৈখিক রূপের দুইটা, সাধু, চলিত, এবং মৌখিক রূপের দুইটা, চলিত, আঞ্চলিক। প্রশ্ন আসে এইভাবে যে ভাষার লৈখিক রূপের কয়টি বা প্রকারভেদ কয়টি? দুইটি। আবার মৌখিক প্রকারভেদ কয়টি? দুইটি। বা বাংলা ভাষার প্রকারভেদ কয়টি? এটা হলো দুইটি। যাই হোক, দুইটি, এটা মনে রাখবে যে আসলে দুইটি কিন্তু হবে, যাই আসুক এটা দুইটি। আচ্ছা, পরবর্তীতে আমরা তৃতীয় পেজটা দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ, সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য। এখন এখানে মনে রাখতে হবে যে ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে সাধুরীতি। পদ বিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট সাধুরীতি। ব্যাকরণের নিয়ম মেনে চলে কে? সাধুরীতি। এবং সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, এটা মেনে চলে বা এটা কার? এটা হলো সাধুরীতি। এখন মনে করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা রাখতে পারি। এখানে আছে কি? সুনির্দিষ্ট, সু, আর এই যে সাধু, দুইটা ক্ষেত্রে প্রথমে স স আছে। সেই জন্য আমরা এটা মনে রাখবো যে সুনিয়ন্ত্রিত সাধু, সুনির্দিষ্ট সাধু। সংক্ষেপে আমরা এভাবে মনে রাখতে পারি। তাহলে আমরা এখানে পয়েন্ট আকারে যে ব্যাকরণ নিয়ম অনুসরণ করে সাধুরীতি, সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট পদ বিন্যাস হলো সাধুরীতি। তারপরে এই রীতি গুরু গম্ভীর, এই রীতি হয় কি? গুরু গম্ভীর এবং তৎসম, মানে হলো সংস্কৃত। অর্থাৎ সাধুরীতিতে সংস্কৃত শব্দের ব্যবহার থাকে বেশি, বা সংস্কৃত শব্দ ধরে মূলত সাধুরীতিটা হয়। আর এটা হলো নাটক এবং বক্তৃতার অনুপযোগী। ঠিক আছে, তৎসম মনে রাখতে হবে, গুরু গম্ভীর মনে রাখতে হবে, নাটকের সংলাপ এবং বক্তৃতা অনুপযোগী সবই মনে রাখতে হবে। আর এখানে সর্বনাম এবং ক্রিয়াপদ, ভালো করে সর্বনাম এবং ক্রিয়াপদের একটি বিশেষ গঠনবোধ মেনে চলে, বা আমরা বলতে পারি যে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, পূর্ণরূপ ব্যবহৃত হয়। ঠিক আছে, পূর্ণরূপ ব্যবহৃত হয়। এখন চলিত রীতি কি হবে? এটার সাথে আমরা মনে রাখতে পারি ব্যাকরণের নিয়ম অনুসরণ করে না, পদ বিন্যাস এটা কি হবে? সুনিয়ন্ত্রিত হবে না এবং সুনির্দিষ্ট হবে না।
অর্থাৎ এটা হবে পরিবর্তনশীল। তাহলে কোন ভাষারীতি পরিবর্তনশীল? চলিত। অর্থাৎ চলিত 200 বছর আগে 300 বছর আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নাই, তার মানে এটা পরিবর্তন হয়। আর এখানে তদ্ভব শব্দের ব্যবহার থাকবে বেশি। তদ্ভব শব্দ ব্যবহার থাকবে কি? তদ্ভব শব্দের ব্যবহার থাকবে বেশি, তদ্ভব। আর এটা হলো সংক্ষিপ্ত, অর্থাৎ সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। আর এটা হলো সহজবোধ্য, মানে সহজবোধ্য প্রকৃত আলাপ আলোচনা এবং নাটকের সংলাপের জন্য এটা উপযোগী। তারপর আসে হলো আঞ্চলিক কথ্যরীতি। এটা আমরা শিখে ফেলেছি যে বিভিন্ন অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলে সেটাই হলো আঞ্চলিক কথ্যরীতি। এখন এই স্বাদীরীতি এবং চলিত রীতির কিছু আমাদের উদাহরণ দেওয়া আছে, দুটো উদাহরণ দেওয়া আছে। তাহলে এই উদাহরণগুলো এখানে আর পড়ার মতো কিছু নাই, আমরা পরবর্তী বিষয়ে যাই। এখন এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ যেগুলা সেগুলো আমরা মনে রাখবো। সাধারণত যে বিষয়গুলো আমাদের মনে থাকে না সেগুলো আমরা বেশি করে পড়বো, বা কনফিউশন যেগুলা সেগুলা আমরা নোট করে রাখবো। মস্তক, দেখো এটা কিন্তু আমরা মস্তক বলতে এই ওয়ার্ডটা আমরা খুব কম ইউজ করি কোনটা? মাথা। তাহলে যেটা বেশি ইউজ করি বা বেশি সুপরিচিত আমরা মনে করবো সেটা হলো চলিত, ঠিক আছে। আর বাকি যেটা সেটা হলো কি? সেটা হলো সাধু। এখন জুতা, এখন আর জুতো, দেখো আমরা জুতো কিন্তু বলি না, এটা একটু ব্যতিক্রম, সেই জন্যই আমরা এই জিনিসটা মনে রাখবো যে জুতাই কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু এই জুতাটা হলো মূলত চলিত। এবং জুতো এটা কিন্তু সরি, জুতা হলো এটা সাধু এবং জুতো এটা হলো চলিত। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আসবে নিচের কোনটি সাধু? সাধু ভাষা বা সাধু রীতিতে ব্যবহৃত বা গঠিত যে শব্দ সেটা হলো কোনটা? জুতো। সরি, জুতো হলো কি? চলিত ভাষা। জুতা হলো সাধু। এখন হলো সেম ভাবে তুলা, তুলা, তাহলে এটা হলো সাধু আর তুলো এটা হলো চলিত। সেম ভাবে শুকনো, শুকনোটা হলো কি? চলিত। আর শুকনা বা শুষ্ক এটা হলো সাধু। তাহলে আমরা তুলা পরবো, জুতা পরবো, শুষ্ক বা শুকনো পরবো। এখন এটা মনে কিভাবে রাখবো আমরা? দেখো শেষে ও থাকবে, সেটা আমরা একটু মনে রাখতে পারি। যেগুলোর ক্ষেত্রে সাধারণত ও থাকবে, ও শেষে ও থাকবে, অধনে থাকবে, সেগুলো হয়ে যাবে কি? সেগুলো হয়ে যাবে হলো কি? চলিত। তারপরে এখানে তাহারা উহারা এগুলো সবাই জানেন আপনারা, তাহলে সেই জন্য এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে এগুলো আপনারা পারবেন। তাহলে ওই উপরের যে কয়টা আছে এই কয়টা পড়তে হবে। আচ্ছা, তারপরে আরেকটা এখানে হলো পূর্বে, পূর্বে, পূর্বে হলো আগে, আর সহিত এটা হবে সঙ্গে। তাহলে পূর্বে এটা হলো কি? আগে, সহিত হলো সঙ্গে বা সাথে, এই দুটো পড়তে হবে। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী পেজে যাব। এখন বাংলা ভাষার শব্দ সম্ভার, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা যে কোনো পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন এখানে থাকে, 2-3 এরকম, এটা কিন্তু আমরা এখান থেকে প্রশ্ন পাই। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই শব্দ সম্ভার থেকে প্রশ্ন থাকে, তাহলে এটা খুবই ভালো করে পড়তে হবে। এখন আমরা যদি শুরু করি এখানে যে বাংলা ভাষা শব্দ ভান্ডার যে রয়েছে, এটা ইতিহাস পড়ে আসতে পারি যে বাংলা ভাষা গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলো, নানা ভাষার সংস্পর্শে এসে এই শব্দ সম্ভার কি হয়েছে? বহু পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কির আগমন, মুসলিম শাসনের পতনের সুযোগে ক্রমে প্রচুর আরবি এবং ফার্সি শব্দ বাংলা কি এসেছে। আমরা নিজস্ব সম্পদে কিন্তু পরিবর্তন করি, যেহেতু তারা শাসন করছে, তারা বিভিন্ন ধরনের শব্দ ইউজ করছে, সেই শব্দগুলো কিন্তু আমাদের ভাষায় যুক্ত হয়েছে। ইংলিশটা আসলো, তাহলে ইংরেজের যে তাদের ইংরেজি ভাষা এটাও কিন্তু বাংলাদেশে তোমার যুক্ত হয়েছে। বাংলা ভাষা ওই সব ভাষার শব্দগুলো আপন করে নিয়েছে। তাই আমরা বলতে পারি যে সবকিছু মিলিয়ে বাংলা ভাষার শব্দ সম্ভারকে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। প্রথমটা হলো তৎসম, যেটা আমরা জানি সংস্কৃত, অর্থাৎ যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে, অর্থাৎ এদের কোনো রূপ পরিবর্তন হয় নাই, তাদেরকে আমরা বলবো তৎসম শব্দ। এখন তৎসম শব্দ এটা একটা পারিভাষিক শব্দ। তৎসম মানে হলো পারিবারিক শব্দ, এটা একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। সে অর্থে আমরা তৎসম শব্দটাকে যদি ভাঙাই তাহলে আমরা কি পাই? তৎ পাই এবং পাই হলো সম। তৎ মানে হলো তার এবং সম মানে হলো সমান, অর্থাৎ তার সমান। কার সমান? এই সংস্কৃতের সমান, অর্থাৎ একদম হুবহু সংস্কৃত যা, এই তৎসম তাই। এখন এই সংস্কৃত শব্দ কোনগুলা সেগুলো আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। চন্দ্র, সূর্য, নক্ষত্র একদম মুখস্থ।
চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। তাহলে এই কয়টা আছে এখানে? ছয়টা ভালো করে মাথায় রাখতে হবে। সাধারণত এই 6টা থেকে প্রশ্ন থাকে। তদ্ভব শব্দ, যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, অর্থাৎ সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলায় স্থান করে নিয়েছে, সেই সকল শব্দকে বলি আমরা তদ্ভব সমান। এখন এটাও একটা পারিভাষিক শব্দ। তৎ মানে সমান আর ভব মানে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন। যেমন সংস্কৃততে হলো হস্ত, মানে তৎসম শব্দ হলো হস্ত, প্রাকৃতিতে হলো হত্থ, আর তদ্ভবে হলো হাত। সংস্কৃত চর্মকার, চম্ম আর চামার। চর্মকার এটা হলো সংস্কৃত বা তৎসম, আর চামার এটা হলো তদ্ভব। আর এই যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা হলো খাঁটি বাংলা শব্দ কিন্তু বলা হয়। কাকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। তদ্ভব শব্দকে কি বলা হয়? খাঁটি বাংলা শব্দ। তাহলে এই যে চামার, চর্মকার, হাত, এগুলো মূলত কি খাঁটি বাংলা শব্দ, খাঁটি বাংলা শব্দ। এটার মধ্যে আমরা গুলিয়ে ফেলি যে আসলে খাঁটি বাংলা শব্দ আর হলো দেশি শব্দ। হ্যাঁ, এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন লাগে যে দুটো মনে হয় একই রকম, কিন্তু না। তদ্ভব শব্দ আর খাঁটি বাংলা শব্দ একরকম, দেশি শব্দ কিন্তু একরকম না। এখন হলো অর্ধতৎসম শব্দ। এখন হলো দেখো যে বাংলা ভাষায় কিছু শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, কিঞ্চিত পরিবর্তিত আকারে, খুবই অল্প পরিমাণে ব্যবহৃত হয়েছে, এটাকে আমরা বলবো অর্ধতৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত আমরা জানি, আর অর্ধতৎসম মানে হলো আধা সংস্কৃত। যেমন হলো জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্ণব, কুচ্ছিত। হ্যাঁ, এই শব্দগুলো সংস্কৃত। জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, এই শব্দগুলো থেকে কিন্তু অর্থাৎ এইগুলো হলো কি, এই যে এইগুলো জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, এগুলো হলো সংস্কৃত শব্দ। আর এইগুলারই অর্ধসম হলো জ্যোৎস্না। কিছুটা দেখো, জ্যোৎস্না এগুলো কিছুটা পরিবর্তন হয়ে গেছে জ্যোৎস্না, অর্থাৎ এটা কিন্তু আমরা ব্যবহার করি না, আমরা এটা মাঝে মাঝে ব্যবহার করি। এটা আমাদের একেবারে অপরিচিত, সেই জন্য এটা আমরা অর্ধতৎসম বলবো। আবার এই যে শ্রাদ্ধ, এটা আমরা ব্যবহার করি, এটা তুলনায় এটা দেখো একেবারে কিরকম যেন, এটাকে আমরা বলবো কি অর্ধ তৎসম। শ্রাদ্ধ, গৃহিণী এটা হলো গিন্নি, তারপরে বৈষ্ণব এটা হলো বৈষ্ণব, আর কুৎসিত এটা হয়ে যাবে কুৎসিত। এখন দেশি শব্দ, বাংলাদেশে আদিম যে অধিবাসী ছিল অর্থাৎ অনেক আগে, যেমন কোল, মুন্ডা, হ্যাঁ, ভাষা, তাদের ও সংস্কৃতি কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে, এই শব্দকে আমরা বলবো দেশি শব্দ। এখন এই দেশি শব্দ থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকে। তাহলে এই দেশি প্রশ্নগুলো কি কি, এগুলো আমি একটু মনে রাখবো। আর এটা একটা বিষয় যে এই যে এইসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, প্রশ্ন আসতে পারে, বা তোমরা একটা নোট করে রাখবে এইরকম ভাবে যে কোন শব্দের মূল নির্ধারণ করা যায় না, এটা হলো দেশি শব্দ। কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার কিন্তু হদিস মিলে, মানে কোন ভাষা থেকে আসছে সেটা আমরা জানি, কিন্তু এটা আসলে মূলটা কোথায় ছিল সেটা আমরা জানি না, সেই জন্য এটা হলো দেশি শব্দ। এখন দেশি শব্দের মধ্যে কি কি রয়েছে? কুড়ি, কুড়ি মানে হলো বিষ, আসছে হলো কোল ভাষা থেকে। পেট, উদর এটা হলো তামিল ভাষা থেকে আসছে। তাহলে এটা আমরা বলতে পারি যে কুড়ি ভাষার উৎস হলো কোথায়? কুল ভাষা। আর পেট বা উদর এটা হলো তামিল ভাষা থেকে আসছে। চুলা এটা আসছে হলো মুন্ডারি ভাষা থেকে। এরকম কুলা, গঞ্জ, চুঙ্গা, ডাপড়, ডাব, ডাগর, ডেকি একদম একেবারে মুখস্থ রাখতে হবে। তারপর আসে হলো বিদেশি শব্দ। এখন বিদেশি শব্দের মধ্যে বিদেশি যারা ছিল, আমাদের দেশের যে অধিবাসীরা, তারা বহিরাগত ছিল, তাদের যে ভাষা এবং সংস্কৃতি ছিল, তাদের কিছু শব্দ কিন্তু আমাদের বাংলা ভাষায় যুক্ত হয়েছে, এই সকল শব্দকে আমরা বলবো বিদেশি শব্দ। তো এই বিদেশি শব্দ যে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি, তো আমরা সেগুলো দেখব পরবর্তী পেজে। প্রথমে তো আরবি, আরবি ভাষা শব্দগুলোকে আমরা তোমরা দুই ভাগে ভাগ করতে পারি ধর্ম সংক্রান্ত। এখন হলো আরবি, এটা মনে রাখবো কিভাবে, এটা মানে অনেকগুলো শব্দ তো, এটা মুখস্থ রাখাটাও খুবই কঠিন, তবে কিছু কিছু জিনিস আমরা মুখস্থ রাখতে পারি। সাধারণত কুরআন এবং হাদিসে, কুরআন, হ্যাঁ, কুরআন এবং হাদিসে যে সকল শব্দ রয়েছে সেগুলো হলো আরবি শব্দ। কুরআন এবং হাদিসে, কুরআন প্লাস হাদিসে যে সকল শব্দ রয়েছে সেগুলো হলো মূলত আরবি শব্দ। যেমন আল্লাহ, কুরআনে কিন্তু আল্লাহ আছে, ইসলাম আছে, ইমান, ওযু, কুরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম,
তওবা, তসবিহ, যাকাত, হজ এই সবই কিন্তু কোরআনে রয়েছে, অর্থাৎ কোরআনের এই শব্দগুলা রয়েছে। এখন সেই জন্য এটাকে আমরা বলবো আরবি শব্দ। এখন কোনগুলো আরবি, আচ্ছা এখানে খেয়াল করি আমরা। হ্যাঁ, এগুলা হলো, তাহলে এগুলো মনে থাকবে, এই 1 নাম্বারটা মনে থাকবে, কোনো সমস্যা হবে না আশা করছি। 2 নাম্বারের ক্ষেত্রে কি কি আছে এগুলো একটু মুখস্থ রাখতে হবে। যে আদালত, হ্যাঁ এগুলা কোরআনে আছে কি নাই এটা কনফিউশনের সৃষ্টি হবে, কারণ মনে হবে যে না এটা বা আছে, তাহলে সেই জন্য এগুলো হলো মুখস্থ রাখতে হবে, কিন্তু এগুলোর মধ্যে কনফিউশন হবে না, কারণ এটা আমরা সবাই কম বেশি জানি। আমরা কোরআন পড়ি বা নামাজ পড়ি, সেক্ষেত্রে আমাদের একটু আইডিয়া থাকে যে এই শব্দগুলা আমাদের কোরআন শরীফে বা হাদিসে রয়েছে, কিন্তু এই শব্দগুলো আছে কিনা সেই সম্পর্কে আমাদের প্রপার আইডিয়া থাকে না। সেই জন্য আমরা একটু মুখস্থ করে নেব যে আদালত, আলেম, ইনসান, ঈদ, ঈদ, তারপরে উকিল, ওজোর, এজলাস, মানে 10 থেকে 12 বার রেগুলার কয়েকদিন পড়লে দেখা যাবে যে এটা কোনো সমস্যা হবে না, এটা মনে থাকবে। আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজোর, এজলাস, এলেম, কানুন, কলম, 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 কিচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত। হ্যাঁ, এই গায়েবটা ভালো করে মাথায় রাখতে হবে, কারণ গায়েবের সাথে ফার্সি ভাষার সাথে মানে মাঝে মাঝে কনফ্লিক্ট হয়। তারপর দোয়াত, কলম, দোয়াত, কলম, নগদ বাকি, নগদ বাকি, কিতাব, কিচ্ছা, খারিজ, মহকুমা, মুসেব, মুক্তার, রায় ইত্যাদি। ঠিক আছে, তারপর হলো ফার্সি শব্দ। এখন আমরা এখান থেকে আমরা হিসাব করতে পারি। এখানে খেয়াল করো যে এই যে আল্লাহ, কোরআনে আছে আল্লাহ, কিন্তু ফার্সিতে আমরা এটাকে বলি কি, খুদা। হ্যাঁ, তারপরে হলো এই যে দোজক, কিন্তু দোজক হলো দোজক, আর হলো কি এই যে আমাদের জাহান্নাম। তাহলে কোনটা আরবি কোনটা ফার্সি? জাহান্নামটা যেহেতু কোরআনে আছে সেই জন্য এটা হবে আরবি আর এটা হবে ফার্সি, সেটা মনে হয় বোঝা গেছে। তারপর নামাজ, নামাজ, তাহলে এটা হবে কি ফার্সি। তারপরে পয়গম্বর, পয়গম্বর কিন্তু না, ফের আমরা কি জানি যে নবী রাসূলকে আমরা বলি, ফেরেশতা, পয়গম্বর এই দুটাই কিন্তু মূলত ফার্সি শব্দ, একটু ভালো করে মাথায় রাখতে হবে। বেহেশত এটা হলো ফার্সি শব্দ, রোজা, রোজা কিন্তু ফার্সি শব্দ, রোজা আরবি শব্দ হলো সাওম, তাই সাওমটা হলো আরবি শব্দ। আর নামাজ আরবি শব্দ হলো কি সালাত, তাহলে সালাত যদি হয় তাহলে সেক্ষেত্রে ওটা হবে আরবি শব্দ। প্রশাসনিক যে কারখানা, চশমা, তারপরে জবার মধ্যে তারিখ, তারিখ, দোষক, দপ্তর, দরবার, দোকান, দপ্তর, দরবার, দোকান, দস্তখত, দলিল, নালিশ, বাদশা, বান্দা, বেগম, মেথর, রসদ, এগুলো হলো কি শব্দ? ফার্সি শব্দ। এছাড়াও কিছু রয়েছে আমদানি, তারপরে হলো রপ্তানি, রফতানি, হ্যাঁ, হাঙ্গামা, নমুনা, বদমা, জিলদা, এটা মুখস্থ রাখতে হবে, এগুলোর কোনো মানে মনে রাখার কোনো কিছু নাই। সবসময় শর্টকাট আসলে খাটে না, শর্টকাট করে কোনো লাভ নাই, এটা মুখস্থ করে একেবারে মুখস্থ করাটাই বেটার, কারণ একবার সিরিয়ালে মুখস্থ করলে, রেগুলার কয়েকদিন মুখস্থ করলে পরবর্তী আর সমস্যা হয় না, পরে এটা আসলে মনে গেঁথে যায় আমার, সেই জন্য এটা মুখস্থ করাটাই আমার কাছে বেটার মনে হয়। তারপর ইংরেজি শব্দ, এখন ইংরেজি শব্দ এগুলো আমরা খুব সহজে বুঝতে পারি, যে ইউনিভার্সিটি, ইউনিয়ন, হ্যাঁ কলেজ, অর্থাৎ আপনি যেগুলো এগুলো বানায় লিখতে পারবেন এবং দেখবেন যে জিনিসগুলো আমরা ইংরেজিতে বইতে পড়েছি সেগুলোই মূলত আসলে কি আমাদের ইংরেজি শব্দ, ইউনিভার্সিটি, হ্যাঁ এগুলো আমরা লিখেছি, হ্যাঁ এগুলো ইউনিভার্সিটি, সেই জন্য এটা মূলত কি ইংরেজি শব্দ। পরিবর্তিত কিছু আছে যেমন আফিম, হ্যাঁ এগুলো একটু মাথায় রাখতে পারেন যে আফিম, অফিসটা মনে থাকবে, স্কুলটা মনে থাকবে, বক্সিটা মনে থাকবে, হাসপাতাল এগুলো মনে থাকবে, বোতল, তাহলে আফিম, আফিমটা মাথায় রাখতে পারেন এখানে। আর এখানে অনেক ইংরেজির মতো যেগুলো ছিল এগুলো টিন, নভেল, নোট, পাউডার, হ্যাঁ এগুলো সবই হলো কি শব্দ? এগুলো সবই হলো ইংরেজি শব্দ। এছাড়া ইউরোপীয় ভাষা, ইউরোপীয় অর্থাৎ দেশের যে কয়েকটা আছে, পর্তুগিজ, ফরাসি এবং ওলন্দাজ, এগুলো আমরা একটু বলে নেব। পর্তুগিজ সবচেয়ে বেশি মূলত আসে এই পর্তুগিজ শব্দ থেকে, হ্যাঁ পর্তুগিজ শব্দ থেকে সবচেয়ে বেশি আসে। আনার সর্বাধিক গির্জা গোদাম, চাবি, বারোটি, বাদরি, বালতি, এগুলো আমরা করে ফেলবো। তার ফরাসি কার্তুস কুপন, ডেপো রেস্তোরাঁ, 4টা কার্তুস কুপন, ডেপো রেস্তোরাঁ, কার্তুস কুপন, ডেপো রেস্তোরাঁ, এভাবে করবেন। তারপর ওলন্দাজ, এখন এটা হলো মনে রাখা হলো যে তাস খেলার সাথে সম্পর্কিত যেগুলো, যে তাস তাস খেলি, তো এই তাস খেলার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে এগুলো মূলত কি, এগুলা হলো মূলত ওলন্দাজ ভাষা থেকে আসছে, ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুদন, হরতন, হ্যাঁ হরতন, এগুলো হলো ওলন্দাজ, ওলন্দাজ। তারপরে অন্যান্য ভাষার মধ্যে আছে, দেখি অন্যান্য ভাষার মধ্যে রয়েছে গুজরাটি, খদ্দর, হরতাল, গুজরাটি হলো খদ্দর, হরতাল, গুজরাটি, খদ্দর, হরতাল, পাঞ্জাবি, চাহিদা শিখ, পাঞ্জাবি, চাহিদা শিখ।
গুজরাটি খদ্র হরতাল, হরতালটা ভালো করে মাথায় রাখতে হবে, খদ্র হরতাল। পাঞ্জাবি হলো সাইদাসি, পাঞ্জাবি সাইদাসি। তুর্কি চাকর চাকু তোপ দ্বারকা, চাকর চাকু তোপ দ্বারকা, তুর্কি থেকে চীনা। এটা হলো দুইটা, দেখো চ দিয়ে, এখানে চ এখানে চ, তাহলে চীনা চা চীনা। চীনা, চীনা হলো চা, তাহলে আমরা মনে রাখবো এই চ যদি মিলে আসে চা আর হলো কি চিনি, চা চিনি, এটা হলো চীনা শব্দ। সাউন্ডটা আমরা মনে রাখবো, চীনা চা চিনি। মায়ানমার ভুঙ্গি লুঙ্গি। তারপরে জাপানি হলো রিক্সা হারকিরি, জাপানি হলো রিক্সা হারকিরি, রিক্সা হারকিরি, এগুলো হলো জাপানি শব্দ। এবং আমাদের এই অধ্যায়ের লাস্ট যে পেজটা সেটা আমরা একটু দেখবো, মিশ্র শব্দ। মিশ্র শব্দ মানে হলো এখানে দুইটা ভাষার সংমিশ্রণে যে শব্দটা গঠিত হয়েছে সেটাকে আমরা বলবো মিশ্র শব্দ। দুইটা দেশি বিদেশি হোক, সহজভাবে যে দুইটা শব্দের দুইটা ভিন্ন ভাষার সংমিশ্রণে যে ভাষাটা হয়েছে সেটা হলো মূলত কি মিশ্র শব্দ। যেমন রাজা বাদশাহ, এখানে রাজাটা হলো তৎসম শব্দ আর বাদশাহ এটা হলো ফার্সি শব্দ। তবে হাট বাজার, হাট এটা হলো বাংলা শব্দ আর বাজার এটা হলো কি ফার্সি শব্দ। হেড, হেড হলো ইংরেজি শব্দ আমরা জানি। মৌলবী এটা হলো ফার্সি শব্দ, হেড ইংরেজি শব্দ। পণ্ডিত এটা হলো তৎসম শব্দ। খ্রিস্টাব্দ এটা ইংরেজি আর হলো কি তৎসম শব্দ। খ্রিস্টাব্দ যদি বাংলায় খ্রিস্টযোগ অব্দ হয় তো সেক্ষেত্রে খ্রিস্টটা হলো ইংরেজি এবং অব্দটা হলো তৎসম। ডাক্তারখানা, ডাক্তারটা হলো ইংরেজি ডক্টর, হ্যাঁ। খানা এটা হলো ফার্সি। তাহলে পকেট, পকেট এটা হলো ইংরেজি এবং মার এটা হলো বাংলা। চো হলো ফার্সি এবং হদ্দি হলো আরবি। এবং পারিভাষিক কিছু শব্দ রয়েছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই সম্পর্কে এখান থেকেও অনেক প্রশ্ন আসে, সেটা আমরা পরবর্তীতে দেখব। এখন এখানে যে কয়টা আছে সেই কয়টা নিয়ে শুধু আমরা আলোচনা করবো। অক্সিজেন মানে হলো অম্লজান, হাইড্রোজেন, উদজান। অক্সিজেন মানে হলো কি অম্লজান, হাইড্রোজেন, উদজান। নথি, ফাইল, প্রশিক্ষণ, ট্রেনিং, ব্যবস্থাপক এটা হলো ম্যানেজার, ম্যানেজারের বাংলা হলো ব্যবস্থাপক। বেতারের বাংলা হলো রেডিও। মহাব্যবস্থাপকের, বেতারের ইংরেজি হলো রেডিও। মহাব্যবস্থাপক এ হলো জেনারেল ম্যানেজার। সচিব, সেক্রেটারি। স্নাতক, গ্রাজুয়েট। স্নাতকোত্তর, পোস্ট গ্রাজুয়েট। সমাপ্তি, ফাইনাল। সাময়িকী হলো পিরিয়ডিক্যাল। সমীকরণ হলো ইকুয়েশন। তাহলে এই হলো আমাদের এই চ্যাপ্টারে আলোচনা বিষয়। তাহলে এগুলা আমরা নোট করে রাখবো এবং কিছুদিন এটা আমরা রিভিশন দিব, যাতে এই বিষয়গুলো আমাদের খুব মাথায় ঢুকে যায়। পরবর্তীতে একবার যখন মাথায় ঢুকে যাবে, পরবর্তীতে আমাদের রিভিশন দিলে দেখবেন সেই সব কিছুই আমাদের ঠিকঠাক মতো হয়ে গেছে, একদম মাথায় গেঁথে গেছে। পরবর্তীতে কোনো সমস্যা হবে না, না পড়লেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। কার কোন বিষয়ে সমস্যা সেটাও একটু জানিয়ে দেবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।